This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এসআইআর শুরু হওয়ার পর থেকে একের পর এক জায়গায় একের পর এক সীমান্ত এলাকা সেই এলাকাগুলো পরপর খালি হয়ে যাচ্ছে, বিভিন্ন বস্তি এলাকা খালি হয়ে যাচ্ছে, অনেক জায়গায় গিয়ে দেখাই যাচ্ছে না যে বাড়িতে কেউ আছেন কিনা। ঠিক এরকমই একটা ছবি আপনাদেরকে দেখাবো। জোর কদমে যখন এসআইআর চলছে তখন পাল্লা দিয়ে খালি হয়ে যাচ্ছে এই এলাকা। ডাবগ্রাম ফুলবাড়ির পোড়াঝড়ে সেখানে উধাও প্রায় 100 ভোটার। নদীর চর দখল করে থাকা লোকজন হঠাৎই উধাও। এলাকা ছেড়ে বাংলাদেশ পালিয়েছে ভোটাররা। প্রতিবেশীদের সঙ্গে কথা বলার পর দাবি বিএলওদের। আমার ডান দিকে এটা মহানন্দা নদীর বাঁধ, আর বাঁদিকে এটা নদীর চর দখল করে গত কয়েক বছরে গজিয়ে ওঠা কলোনি। বাসিন্দারা বলেন গোটা এলাকাটার নাম পোড়াঝাড়। এখানে নাকি সোনার চেয়েও দামি এই এলাকার জমি। এই এলাকায় গত কয়েক বছরে ফুলে ফেঁপে গড়ে উঠেছে আস্ত কলোনি। 1000-5 মানুষ বসবাস করেন। এসআইআর শুরু হতেই এই এলাকাতেই অন্তত 100 জনের খোঁজ মিলছে না। বিএলওরা বলছেন অধিকাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছু ফর্ম পড়ে আছে যেখানে সেই ফর্ম যাদের নামে রয়েছে সেই নামের ভোটারদের কোনো খোঁজ অন্তত এই এলাকায় এসে বিএলওরা পাচ্ছেন না। প্রতিবেশীদের জিজ্ঞাসা করা হলে তারা নাকি জানিয়ে দিচ্ছেন এই ভোটাররা অন্যত্র চলে গেছেন। কোথায় চলে গেলেন কোনোভাবেই তাদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। আবার বিএলওরাই বলছেন যে কিছু ক্ষেত্রে প্রতিবেশীরা বলছেন এরা ঘরবাড়ি করে বাংলাদেশে ফিরে গিয়ে থাকতে পারেন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, পোড়াঝাড়। দেখুন, গোটা রাজ্যের যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে তাদের পালানোর ছবি গোটা রাজ্য জুড়ে সকলেই এখন দেখছেন। একের পর এক বস্তি কলোনি একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ তাদের বুক দুরুদুরু এবং বিভিন্ন জায়গায় তালা পড়ে যাচ্ছে, বাড়িগুলো খালি হয়ে রয়েছে, সে ছবি আমরা দেখতে পেয়েছি। এবার নদিয়ায় আর এক কেলেঙ্কারি। সীমান্তবর্তী গ্রামে পৌঁছে বিএলও এমন কিছু পরিবারের হদিশ পেলেন যারা দুদেশের নাগরিক হয়ে সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন। এসআইআর শুরু হতেই চাপে সেই সব পরিবার পগার পার। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম হুদো দিগম্বর বিএলও ফর্ম নিয়ে গ্রামে পৌঁছে দেখেন যে একের পর এক বাড়িতে তালা, উধাও ভোটার। এসআইআর এর চাপ আসতেই গ্রাম ছেড়েছেন তারা, তাই ভোটার লিস্টে নাম থাকলেও ঠিকানায় কিন্তু কেউ নেই। স্থানীয় তৃণমূল নেতাই বলছেন যে এই পরিবারগুলো আসলে দুদেশেই থাকে, কখনো এদিক কখনো ওদিক। দুই দেশের মাঝে বর্ডার বলতে একটি মাত্র খাল, তাই এপার ওপার খুব সহজ। বিজেপির তোপ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাত ধরেই এই কাজ চলছিল। ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে, এটা আমি জানি, শুনেছি বিএলওর কাছে শুনেছি সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি ঘুরে ফর্মগুলো সংগ্রহ করছে, যেগুলো দিচ্ছে না সেইগুলো ফর্মগুলো আবার ফেরত নিচ্ছে। মানে বিএলওর কাজে আপনারা সন্তুষ্ট? না, বিএলওর কাজে সন্তুষ্ট। এই যারা দ্বৈত নাগরিক, যারা ওপার বাংলাতেও ভোটার লিস্টে নাম আছে, এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতামাতা বানিয়ে, তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে। বিএলও ম্যাডাম সেখানে বাড়িতে গিয়েছে, তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, তাদের যদি না পাওয়া যায় তা তিনি সেখানে কাকে ফর্মটা দেবে? এতদিন ভোট দিয়েছে সেটা হচ্ছে তৃণমূলের আশকারায়, এবং এই ভোটারগুলো ছিল তৃণমূলের একটা নির্দিষ্ট ভোট। শুনলেন আপনারা, শাসক দলের নেতা তিনিই বলছেন যে এপার ওপার মানে এপারেও থাকা যায় ওপারেও থাকা যায়। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এই গ্রাম হুদো দিগম্বরপুর, সেখানে সেই ছবি ধরা পড়ছে এবং ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, এসআইআর শুরুর পরেই গোটা গ্রাম কিন্তু ফাঁকা। নদিয়ার পর চলুন মধ্যমগ্রাম, সেখানে কি ঘটছে? সেখানেও কিন্তু বাংলাদেশিরা তারা চম্পট দিচ্ছে, বাড়ি বিক্রি করে, একের পর এক বাড়ি বিক্রি করে মধ্যমগ্রাম থেকে উধাও হচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। 15 বছর আগে অনুপ্রবেশ করে নথি তৈরি করে ফেলেছিল রবিউল। লক্ষ্মীর ভান্ডারের টাকাও পেত বাংলাদেশির পরিবার, অর্থাৎ আরও একবার সেই লক্ষ্মীর ভান্ডার যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টে ঢুকতো সেই কথাটা প্রমাণ হচ্ছে। কিভাবে ভারতীয় পরিচয়পত্র বানালো অনুপ্রবেশকারীরা, কি করে লক্ষ্মীর ভান্ডার পেল এরা, এই প্রশ্ন উঠছে। কাদের মদতে সরকারি প্রকল্পের সুবিধা ভোগী এরা? প্রশ্নগুলোর উত্তর কে দেবে জানা নেই। জানি না, শুনেছিলাম যে বাংলাদেশে নাকি
বাংলাদেশি। এই এসআইআর ডিক্লেয়ার হওয়ার আগে পরে চলে গেছে। হ্যাঁ, অনেক আগে চলে গেছে। ভয় পাচ্ছিল, হ্যাঁ, ইসাইর জন্য ভয় পাচ্ছিল হতো। এরা তো বহুত দিন আগে এসছিল, তা অনেক আগে এসছিল, এসে ভাড়া ছিল অন্য জায়গায়। বছর তার বেশি, 15 বছর ওইরকমই হবে। ভোট টোট দিত এরা? হ্যাঁ, ভোট দিয়ে, ভোটার কার্ড ছিল, সব ছিল, লক্ষ্মী ভান্ডার সব ছিল। বিহারের যে এসআইআর শুরু হয়েছিল ওইটা নেটে দেখেছিল, দেখার পরে ওরা আতঙ্কিত ছিল। ওরা মনে করলো একটা মনে ভয় ঢুকে গেছে, যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার জন্য ওরা জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। 10-12 বছর। 10-12 বছর ভোট দিত? হ্যাঁ, ভোট দিত। ভোটার কার্ডের নাম ছিল? হ্যাঁ, নাম ছিল লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারে ছিল। মানে এইটা এখানে দিত, তাহলে ওরা চলে গেল কেন? ভয়ে আতঙ্কে গেছে। অনেক দিন দিয়ে আছে, 5-6 বছর দিয়ে ছিল। আচ্ছা, এই লোকটার নাম কি ছিল? রবুল মণ্ডল ছিল। বাড়িতে কজন মেম্বার ছিল? এরা মোটামুটি 8 জন ছিল। 8 জন? 5 জন ছেলে পিলে ধরে 5 জন ছিল। 5 জন? 3টে ছেলে। হ্যাঁ, ভোটার কজন ছিল? মানে 2 জন। আচ্ছা, বাচ্চা কি করতো? লোহা ভাঙার ব্যবসা করতো। এই যে আদৌ মানে বিহারে যখন শুরু হয়েছে, সেই ভয়তে এরা একটা চিন্তা ভাবনা করে আর থাকবো না, সেই ভাই চলে গেছে। দেখুন, এই এসআইআর আবহে অনুপ্রবেশের ইস্যুতে যত দিন যাচ্ছে ততই বেশি করে সুর চড়াচ্ছে এই রাজ্যের বিরোধী দল বিজেপি। এবং যেমনটা জানা যাচ্ছে, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে এবারে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ ইস্যুতে কমিশনকে কড়া হওয়ার আর্জি শুভেন্দুর। নিউ টাউনে ইভিএম নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ জ্ঞানেশ ভারতীর। ডিএমদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের আগে ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বিরোধী দলনেতার। পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা সিটিজেনশিপে আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি। শুধুমাত্র বিরোধী দলনেতা নয়, এসআইআর ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদারও। তিনি এই এসআইআর ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়ছেন না। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তার সাথে মালদা এবং মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরা ডেমোগ্রাফি চেঞ্জের কাজে যুক্ত। আমরা এমনি বলি না যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে, এবং এটা হচ্ছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এই 300 লোক যারা ওই ফকিরগঞ্জ সম্ভবত সেখানে যে বসে আছে, বা বসিরহাট জেলার বর্ডারে, ইট ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আরও অনেক 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 অনুপ্রবেশকারী আছে, কিছু হয়তো পালিয়ে গেছে, কিছু হয়তো ভবিষ্যতে পালাবে। এদিকে অনুপ্রবেশ ইস্যুতে যখন বিজেপি অত্যন্ত চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করছে, ঠিক সেরকম একটা সময় দিলীপ ঘোষের গলায় আবার তৃণমূলের সুর। অনুপ্রবেশ প্রসঙ্গে বিএসএফ এর দিকে আঙুল তুললেন দিলীপ। পুলিশ এবং বিএসএফ পয়সার জন্য এসব করে, অনুপ্রবেশকারীদের দেশে ঢোকার দায় বিএসএফ এরও, বললেন বেসুরো দিলীপ ঘোষ। দায় সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব। কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে, বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেননি, বুদ্ধদেববাবুরাও, জ্যোতিবাবুরাও দেননি, মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, এখনও 200-400 কিলোমিটার এখনও বাকি আছে, হয়ে যাবে। তো এটা দেরি হচ্ছে কেন? এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক। তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? এবার আটকাবেই।